নির্বাচন মানে শুধু পোস্টার আর স্লোগান নয়, নির্বাচন মানে দেশ গঠনে দেশের সকল নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা। নেতাদের প্রতিশ্রুতি এবং জনগণের চাওয়া শুনতে চাই সবই। আপনাদেরকে সাথে নিয়ে দেখব কেমন বইছে নির্বাচনের হাওয়া। এই জার্নিতে সাথে থাকুন। ট্যাপ ট্যাপ এন্ড প্রেজেন্টস উইন্ড অফ ইলেকশন। আমাদের বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনের হাওয়া বইছে বাংলাদেশে। সেই হাওয়া কখনো মৃদুমন্দ, কখনো আবার কালবৈশাখী ঝড়ের ঝড়ো হাওয়ার মতো। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, সংসদীয় আসন বিবেচনা করলে সেটা ঢাকা ৮, একেবারে ঢাকার প্রাণকেন্দ্র। ব্যবসা, শিল্প, সাহিত্য, শিক্ষা, নাগরিক জীবন সব কিছু একেবারে একাকার হয়ে আছে এখানকার গল্পে। চলুন ঢাকা ৮-এর নির্বাচনের হাওয়া সম্পর্কে জানার আগে এই আসন সম্পর্কে এবং এখানকার বিশেষত্ব সম্পর্কে জেনে আসি আমরা। ঢাকা ৮ আসনটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংসদীয় এলাকা। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে এই আসন গঠিত। এখানে মোট ভোটার 2,66,497 জন, যার মধ্যে পুরুষ ভোটার 1,45,845 জন, নারী ভোটার 1,20,651 জন, তৃতীয় লিঙ্গের একজন। এছাড়াও এই আসন থেকে পোস্টাল ব্যালট পেপারে ভোট দেবেন 8,982 জন ভোটার। 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বিএনপি থেকে মির্জা আব্বাস ও 10 দলীয় জোটের মনোনীত এনসিপি প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি, বাসদের AHM রফিকুজ্জামান, গণ অধিকার পরিষদের মেঘনা আলম ও জাতীয় পার্টির জুবের আলম সহ মোট 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ঢাকা ৮ আসন থেকেই নির্বাচন করার ইচ্ছে ছিল আধিপত্যবাদ বিরোধী নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির। তবে নির্বাচনের হাওয়া প্রবলভাবে বইবার আগেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এই ঢাকা ৮ আসনে তিনি প্রার্থী হিসেবে লড়ছেন না, তবে তিনি এক ব্যাপক প্রভাব হিসেবে, বিদ্রোহী বিপ্লবী নেতা এবং চেতনা হিসেবে রয়ে গেছেন। নেতাদের প্রতিশ্রুতি এবং জনগণের চাওয়া শুনতে চাই সবই। আপনি কতটা আশাবাদী যে নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে? আমি তো আশা করব নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হওয়ার, কিন্তু কিছু লোকের কার্যক্রম, কথাবার্তা শুনে এবং সরকারের একটি মহলের কথাবার্তা শুনে মনে হচ্ছে দ্যার ইজ সামথিং রং। বাংলাদেশের জনগণ সকল সময় সচেতন, প্রতিবাদী, প্রতিরোধী। আমরা ৭১ সালে পাক বাহিনীকে আমরা পরাস্ত করেছি লুঙ্গি পরে, খালি পায়ে। এই দেশের জনগণ সকল ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করেছে। আমরা আওয়ামী লীগকে প্রতিহত করেছি, আমরা এরশাদকে প্রতিহত করেছি, এবারও প্রতিহত হবে ইনশাআল্লাহ। 17 বছরে আমার এলাকাটাকে শেষ করে দিয়েছে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, এগুলো একবার শেষ করে দিয়েছে এলাকাটাকে। এই এলাকাটা থেকে, এই 3 জায়গা থেকে আমরা রক্ষা করতে হবে। ভোট যে একটা উৎসবে পরিণত হয়েছে সেটার আসলে একটা প্রমাণ পাওয়া যাচ্ছে চারদিকে। এইটাই আসলে আমাদের জন্য ভীষণ আনন্দের, তাই না? যে একটা ভোট উৎসবে পরিণত হয়েছে। এইটা কেমন লাগছে যে সবাই প্রতিদ্বন্দ্বিতা এবং সবাই কিছু চাইছে, আপনি সবার কাছে যাচ্ছেন, কেমন লাগছে? একটা ভালো অনুভূতি আমার ভিতরে কাজ করছে। অন্য সময় চেয়ে এবারের আগ্রহটা অনেক বেশি, তবে এবারে প্রতিদ্বন্দ্বিতা বেশি, রাজনৈতিক বিভক্তিও বেশি। আগে এক সময় ছিল একে অপরকে প্রতিযোগী ভাবতাম, এখন নতুন যারা আছে এরা প্রতিদ্বন্দ্বী ভাবে। এরা একটা ঝগড়ার মানসিকতা নিয়ে নির্বাচন পরিচালনা করতেছে, বাট আমি এগুলো পছন্দ করি না। কারণ এর আগেও আমি যে কবে নির্বাচন করেছি, আমার সঙ্গে আমার প্রতিযোগী ছিলেন আব্বাস আলী খান সাহেব, আমার প্রতিযোগী ছিলেন মোজাফর হোসেন পল্টু সাহেব, সাবির হোসেন চৌধুরী সাহেব, এরা সবাই আমার প্রতিযোগী ছিল, কিন্তু আমরা কখনো ঝগড়া করিনি। কিন্তু এবার কিছু কিছু ছেলেমেয়েরা এসে ঢুকছে যারা রাজনীতিকে নোংরা করে দিচ্ছে, গীবত করছে, যে ধর্ম নিষেধ, সোসাইটিতে নিষেধ, সোশ্যাল নিষেধ, যে এবং ইলেকশন কমিশন নিষেধ। ওরা নিজের পক্ষে ভালো কিছু বলবে, নিজে নাই। আল্লাহর মধ্যে আমার আছে অনেক, আমি আমার পক্ষে বলতে পারি, কিন্তু যদি বলি মানুষ বলবে যে নিজেটা নিজে বলে, আমার কথা পাবলিক বলবে আমি কি করেছি। ট্যাপ ট্যাপ সেন্ড দিচ্ছে অবিশ্বাস্য রেট। অ্যাপ ইনস্টল করুন, সাইন আপ করুন, তারপর কোনো ফি ছাড়াই মুহূর্তের মধ্যে দেশে টাকা পাঠিয়ে দিন। বিদেশ থেকে টাকা পাঠানোর রেট নিয়ে আমাদের কোনো বৈষম্য নাই। ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে ব্যাংক, বিকাশ,
ক্যাশ পিকআপ ও অন্যান্য মোবাইল ওয়ালেটে টাকা পাঠান একদম সেম রেটে। উনি হচ্ছেন এই এলাকার মানুষ, তো উনি সবাই ওনার পরিবারবাসী, তো উনি সবাই জনগণই ওনাকে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দিচ্ছেন। আর আমরা দেখেছি যারা ওনার প্রতিপক্ষ যারা আছেন, আমরা এক হিসাবে বলবো হচ্ছে এদেরকে উদ্বাস্তু বলবো, কারণ আসছেন শাহরাস্তি থেকে বিতাড়িত হয়েছেন, এখন বলছেন উত্তরাতে। আমরা দেখেছি হলফনামায় এই ধরনের উদ্বাস্তুকে আমরা মনে করি জনগণ, ঢাকা 8-এর মানুষ অপছন্দ করছে। তরুণরা কাকে বেছে নেবেন বলে মনে করছেন? তরুণরা অবশ্যই, যারা আপনারা দেখেছেন বিগত সময় যারা তরুণদের পাশে ছিল এমনকি দেশের পাশে ছিল, তরুণরা তাকে বেছে নেবে। এই নির্বাচনে কোন বিশেষ জিনিসটা আপনারা মাথায় রাখছেন যে এটা মাথায় রেখে কাজ করতে হবে? এই দেশে শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, যেন নিরাপত্তা বজায় থাকে, দুর্নীতিমুক্ত মাদকমুক্ত সমাজ যেন আমরা গড়ে তুলতে পারি। আমরা সেদিকে অঙ্গীকার রেখে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, এবং এটা আমাদের মেইন ফোকাস যে আমরা এই দেশকে সন্ত্রাসমুক্ত করব, মাদকমুক্ত করব, যানজট মুক্ত করব এবং নগরবাসীকে একটা শান্তি এনে দিব। কেমন মানুষে আপনি এমপি হিসাবে দেখতে চান বলেন? যে যোগ্যতা, যে ভালো, তাকে দেখতে চাই আমরা। কেমন করে সবার পাশে থাকতে চান? জনসাধারণের পাশে থাকলে আমরা সুখ। কত বছর ধরে এখানে আছেন? একদম জন্ম এখানে? না, জন্ম এখানে না, তবে আমি 32 বছর ধরে এখানে আছি বাবা। ভোটারও এখানে? ভোটারও এখানে। এলাকায় কি অবস্থা দেখতেছেন, মানে সুন্দর পরিবেশ নির্বাচনের? ডাক্তার শুধু মোটামুটি নির্বাচন সুন্দর পরিবেশে চলতে আছে। এখন কি চিন্তা করে ফেলাছেন কারে ভোট দিবেন নাকি চিন্তা এখনো করতেছেন? না, এখন কোনো আর চিন্তা যারা কিছু করে গেছি হারে হাত ভোট দেবো। মনের কথা মনে? হ্যাঁ, এটা আর আপনার বললে লাভ কি বাবা? না, আমার বলেন না কিছু, তাহলে বলার দরকার নেই। চার পর্দার আড়ালের ভেতরে যোগ্য মানুষকে দেখে ভোটটা দিবেন। গণতন্ত্রের জয়, আমাদের প্রাণের আব্বাস ভাইয়ের জয়, এবং সারা বাংলাদেশে আমাদের ঐক্যর জয়, তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের জয়। বাংলাদেশের মানুষ যে নির্বাচন প্রিয় তার একটা অনেক বড় প্রমাণ পাওয়া যাচ্ছে চারদিকে, মানে যে যার মতো করে পালন করছেন, এবং অন্যান্য প্রার্থীর বেলায় নিশ্চয়ই আমি দেখতে পারবো তাদের কি চলছে আয়োজন। তো আমাদের সাথে থাকুন। কেমন চলছে প্রচারণা? প্রচারণা করা মানুষ যেটা পছন্দ করতেছে, বড় শোডাউন মানুষ পছন্দ করতেছে না, এবং যারা ফুটপাতে বিজনেস করে, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী, তারা যেহেতু চাঁদাবাজির শিকার, তো ফলত তাদের মনের কথাটা কিন্তু আমি বলতেছি, এবং তারা বলেছে ইনশাল্লাহ 12 তারিখে এটা রায় দিবে, যার মধ্য দিয়ে তাদের যে মনের বেদনা, যন্ত্রণা, এতদিন অত্যাচারিত নির্যাতিত হয়েছে, এটার ইন্ডিং হবে বা শেষ হবে। তারা সেই আশায় বুক বেঁধে বসে আছে। ওকে, সো আপনার যারা যিনি প্রতিদ্বন্দ্বী আছেন বা প্রতিযোগী আছেন আপনার বিপরীতে, তাদের একটা বড় পয়েন্ট হচ্ছে আপনি এই এলাকার সন্তান না, কিন্তু তারা এই এলাকার সন্তান। কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি। আপনি শাহজাহানপুরে যদি গিয়ে একটু উদ্বোধন করেন, যে ওইখানে যে জায়গাটা আছে, বাড়িটা আছে, রেলের জায়গা ছিল, এবং আমাকে আজকে একজনে জানিয়েছিল যে উনি যখন যুব দলে ছিল, ওরা কী করবো বিভিন্ন জায়গায় টাকা টুকা ইনকাম করতেছিল, ওরা এক ব্যক্তি তাকে হলো পরিবহনের সভাপতি বানিয়ে দিয়েছিল। বানানোর পরে যে ঠিক আছে তুই এটা করে খা, ওরা এটা করে খাচ্ছিল। পরবর্তীতে কমিশনার দাঁড়িয়েছিল, এবং ওই যে এই রেলের জায়গাটার জন্য শহীদ জিয়াউর রহমানের কাছে গিয়েছিল, বেগম জিয়ার কাছে গিয়েছিল, কেউ দেয় নাই। ওরা এক ভদ্রলোকে মায়া করে দিয়েছিল, এই জায়গাটা অ্যাপ্রুভ করে দিয়েছিল। আর বিষয়টা হলো আমি তো বাংলাদেশে যে কোনো আসন থেকে দাঁড়াইতে পারি, ঠিক না? আমার সব জায়গায়, আমার ওই দিন সিলেট থেকে ওরা এসে বলতেছে ভাই আপনি সিলেটে আসেন দাঁড়ান, ওদিন রংপুর থেকে এসে বলতেছে আপনি রংপুরে দাঁড়ান। আর বেসিক্যালি এখানে কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আমি কিন্তু ঢাকা উত্তরের 18 সেক্টরের ভোটার, 5 নম্বর সেক্টরে। আমি এর আগের দিন পর্যন্ত যেদিন নমিনেশন জমা দিব, আমি উত্তরায় সব কিছু গুছিয়েছিলাম, অফিস নিয়েছিলাম। পরে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডে এখানে অনেক কিছু ঘুরিয়ে দেয়, মোড় ঘুরিয়ে দেয়। ওসমান হাদি আমার অনুপ্রেরণা। ওসমান হাদি ভাই যে ইনসাফের কথা বলেছেন, ইনসাফ মানুষকে টাচ করে গিয়েছে, এবং মানুষ ইনসাফ কথাটা নিয়ে অনেক বেশি অ্যাটাচমেন্ট বা ফিল করতেছে। তারপরে তো আমার উপর আরও অনেক, যখনই আমি তাদের যাদের সাথে হাত মিলিয়েছে, তাদের সাথে যতই কথা বলি, সবাই কানে একটা মেসেজ দিচ্ছে তার বিচারটা কেন এখনও হয়নি, বিচার নিয়ে ভোকাল থাকতে হবে। তখন আস্তে আস্তে রেসপন্সিবিলিটি বাড়তে থাকলো, এবং এর মধ্যে দেখলাম এই যে কিছু সাপ লুকায়িত ছিল, 20-10 সাপ, এগুলো উপরে ফুসফুস করা শুরু করেছে। দেখলাম যে চাঁদাবাজির সাপ, সন্ত্রাসী সাপ, তারপরে হলো দখলদারিত্ব। কেউ বলে ভাই আমার দোকানটা দখল করে নিয়ে গিয়েছে। এখন আমি গুলিস্তান গেলাম, একজন ক্ষুদ্র ব্যবসায়ী, উনি বলে যে
ভাই আমার থেকে টাকা নিচ্ছে 50-60 টাকা করে, আগে 100 টাকা করে নিত, এবং আমি আমার ফ্যামিলির জন্য কিছু টাকা পাঠাবো, এটা তো আসলে অনেক কষ্ট হচ্ছে আমার জন্য। তো এটা আসলে আমার হৃদয়ে দাগ কেটেছে। তো আমাদের বাংলাদেশে তো বড় বড় ব্যবসায়ী গোষ্ঠী আছে, তারা হলো বড় বড় পলিটিক্যাল পার্টিকে টাকা দিয়ে থাকে, ফলে তো ক্ষমতা নিয়ে এসে ওদের থেকে আবার এই টাকাটা উসুল করে নেয়। কিন্তু এই যে ক্ষুদ্র ব্যবসায়ী অথবা মাঝারি ব্যবসায়ী, এই যে ব্যবসায়ী যারা রয়েছে, তাদের স্বার্থ সংশ্লিষ্ট কথা বলবে কে? সে তো প্রতিনিয়ত নির্যাতিত শিকার হচ্ছে, চাঁদাবাজির শিকার হচ্ছে, দখলদারিত্বের শিকার হচ্ছে। তারা টেন্ডারবাজের বিরুদ্ধে কথা বলার কারণে একটা লোককে 50 জন মিলে মারছে, মারার পর হসপিটালে আমরা নিয়ে গিয়েছিলাম। তো তার বউ আইসা বলতেছে যে আমার জামাইয়ের কী হয়েছে। আমি বলছি আপনার জামাই তো হলো যুদ্ধ শুরু করছে চাঁদাবাজদের বিরুদ্ধে। তো ওনাকে একটু ধমকাইলো, আপনাকে কে বলছে এগুলোর বিরুদ্ধে কথা বলার জন্য? যাক, তারপর আমরা বাসা পাঠিয়ে দিয়েছি। এই হলো আমাদের অবস্থার মধ্যে দিয়ে চলতেছি। ফুস করে কোথা থেকে যুবদলের 2টা লোক জায়গা উঠে, এই আপনারা কেন চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলেন? মানে ওরা তো চাঁদাবাজিটা বন্ধ হয়ে যাচ্ছে। একটু যাচ্ছি। আপনার সাহস এবং শক্তি কোন জায়গায় আসলে? সাহসত্ব এবং শক্তির জায়গাটা হলো মানুষগুলো অনেক অসহায়। আমার কাছে মনে হয়েছে এই মানুষগুলোর ভয়েসলেস যে মানুষগুলো, এগুলো কথা বলার আমার প্রয়োজন, বা মানুষগুলোর পক্ষে দাঁড়ানোর প্রয়োজন। আপনি চিন্তাও করতে পারবেন না, একটা মানুষ সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে ফুটপাতে 4 থেকে 500 টাকা ইনকাম করে, এবং এর মধ্যে 200 টাকা পকেট কেটে নিয়ে যায়। তো আপনি নিশ্চয়তা দিচ্ছেন যে চাঁদাবাজি থাকবে না আপনি নির্বাচিত হলেন? অবশ্যই থাকবে না। আমি তো কোনো চাঁদাবাজ অথবা দুর্নীতিবাজদের টাকা দিয়ে ইলেকশন করতেছি না। তো জামাত নেতৃত্বাধীন 10 দলীয় জোটে আছেন, তো এই বাকি দলগুলো আপনাকে সাপোর্ট দিচ্ছে তো? হ্যাঁ, দিচ্ছে, সহযোগিতা করছে তারা, এবং তারা প্রত্যেকটা, অর্থাৎ আপনার অন্য দলের কি হয়, আমি বিএনপি শুনেছি টাকা দিলে সাপোর্ট দেয়, অর্থাৎ আপনি যত টাকা ছাড়বেন তত পরিমাণ সাপোর্ট। পছন্দ করেন আসলে? মানুষের ভালোবাসা ওনার প্রতি জুলাই যোদ্ধা হিসাবে এবং স্পষ্টভাষী একজন ব্যক্তি হিসাবে চাঁদাবাজ সন্ত্রাসবাজের বিরুদ্ধে তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদেরকে আশান্বিত করছে, টোটাল আসনের জনসাধারণকে আশান্বিত করছে। বিদেশ থেকে টাকা পাঠানোর রেট নিয়ে আমাদের কোনো বৈষম্য নাই। ট্যাপ ট্যাপ সেন্ডের মাধ্যমে ব্যাংক, বিকাশ, ক্যাশ পিকআপ ও অন্যান্য মোবাইল ওয়ালেটে টাকা পাঠান একদম সেম রেটে। ট্যাপ ট্যাপ সেন্ডে দেশে টাকা পাঠানো সত্যিই সহজ। এতে কোনো ফি বা হিডেন চার্জ নেই, আর সাথে অবিশ্বাস্য এক্সচেঞ্জ রেট তো আছেই। বোর্ড নিয়ে কি ভাবছেন, কেমন লাগছে নির্বাচনের পরিবেশ? নির্বাচন নিয়ে আসলে তো এটা একটা খুবই আনন্দের বিষয়, কারণ আমার লাইফে আমি কখনো ভোট দিতে পারিনি। হ্যাঁ, এই ফার্স্ট ভোট, এইবারই প্রথম ভোট দেবো, তো এই জন্য এটা খুব একটা আনন্দ। তো মানে এটা বলা ভোট দিবেন নাকি মানুষটা বেশি প্রায়োরিটি পাবে? অবশ্যই মানুষ। কি জিনিসটা প্রায়োরিটি রাখতেছেন আপনি, যে আমি আমার নির্বাচিত নেতার কাছে এই জিনিসটা চাই? দ্রব্যমূল্যের মানে যে ঊর্ধ্বগতি, এটা নিয়ন্ত্রণে রাখা, এবং মানুষের যে নিরাপত্তা, প্রত্যেকটা মানুষের জানমাল, ব্যবসা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের নিরাপত্তাটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। প্রত্যেকটা মানুষ এখনও নিরাপত্তাহীনতায় ভুগতেছে, এবং প্রশাসনিক দিক থেকেও আমি মনে করছি অনেক মানে ওরকমভাবে মানে তাদের একটা ভূমিকা দেখা যাচ্ছে না। তো এই জন্য আমি মনে করি যে নির্বাচিত সরকার হলে এই জিনিসগুলো অনেকটা রিকভার হবে। পছন্দ কেমন মানুষ আপনার? ভালো মানুষ যে তারে দিব, কোনো মার্কা দেখে দিব না। মার্কা দেখে না, যে ভালো তারে দিব। ভালোর কি কি সংজ্ঞা আছে আপনার কাছে? ভালোর সংখ্যা আছে যে 5 ওয়াক্ত রোজা নামাজ করে, ভালো মানুষ এতে ব্যবহার করে, ভালো চলাফেরা করে, দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই। এইরকম কি দেখতেছেন এখনো? হ্যাঁ। এখনো পরীক্ষার মধ্যে আছেন যে কে পরীক্ষার ভালো? ভিতরে না, পছন্দ করে লাইছি। পছন্দ করে লাইছেন? আচ্ছা ঠিক আছে, আমারে বলার দরকার নাই কারে দিবেন, মনের ভিতরে। হ্যাঁ, এখন মানুষের বোকা নাই, এখন যার যার পছন্দ মতো ভোট দিবে, কারো কথাই দিবে না যে এক ভাবে বলছে এই জায়গায় ভোট দেবো, এই জায়গায় দিবে না। ছেলে তার ব্যক্তিগত ভোট ব্যক্তিগতভাবে দিবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনি জেতার আগে এই যে রানীর মুকুট পরে ফেললেন, রহস্য কি? আসলে রাজনীতি তো আসলে রাজার নীতি, এখন আমরা রাজার নীতি থেকে রানীর নীতিতে রূপান্তর করতে যাচ্ছি। কিন্তু রাজনীতি তো আমি জানতাম জনগণের নীতি, জনগণের জন্য কাজ করে। রানী হয়ে বসে আছেন যে? আসলে সংজ্ঞা অনুযায়ী তো মানুষ রাজনীতি বলতে রাজার নীতি বলে, এবং প্রথা অনুযায়ীও আমরা সবসময় দেখি যে যারা ক্ষমতায় যায় তারা শাসন কার্যই করে। সো মেঘনা আলম যে রাজনীতি নিয়ে এসেছে সেটা হচ্ছে নারী বান্ধব ঢাকা 8 আসন করার প্রতিজ্ঞা, এবং যেহেতু জীবনে একবার মিস বাংলাদেশ ছিলাম 2020 সালে, গত 3 বছর ধরে বাংলাদেশের যে রিপ্রেজেন্টেটিভ আন্তর্জাতিকভাবে পাঠানোর কাজ করছি, বিশাল একটা কাজ বাংলাদেশের ভাবমূর্তি, ইমেজকে সারা পৃথিবীতে রিব্র্যান্ড করা। আচ্ছা, আপনার কেন মনে হয়, যদি বলি যে কেন আপনাকে মানুষ ভোট দেবে, এটার যদি কারণ বলেন? প্রথমত হচ্ছে ঢাকা 8 আসন
সবচেয়ে ডেন্সলি এডুকেটেড এরিয়া। এখানে সবচেয়ে বেশি হচ্ছে নাম্বার অফ এডুকেশনাল ইনস্টিটিউশন এবং মেয়েদের ইনস্টিটিউশন। যত গার্লস স্কুল কলেজ আছে এখানেই আছে। এখানকার বাবা মারা চায় এমন একটা জায়গা যেখানে তার নিজের সন্তানকে ঘর থেকে বের করে তাকে চিন্তা করতে হবে না যে সেফলি রিটার্ন করবে কিনা, এবং মেঘনা আলম সেই আশ্বাস নিয়ে এসেছে। আমি ঢাকা 8 আসনকে সম্পূর্ণ নিরাপদ এবং নারী বান্ধব করতে আমার যত রকমের কাজ করতে হয় প্রশাসনের সাথে, পুলিশের সাথে এবং ল মেকিং লেভেলে, পলিসি মেকিং লেভেলে আমি একেবারেই প্রতিজ্ঞাবদ্ধ যে যেই এলাকায় আমি বড় হয়েছি, যেই আসনে যেই সমস্যাগুলো আমি দেখেছি সেগুলো আমি অবশ্যই নির্মূল করবো ইনশাআল্লাহ। কেমন সাড়া পাচ্ছেন? সারা তো আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ভালো। এখন ভোটের ময়দানে কি হবে সেটা আসলে ভাগ্যই বলবে, এবং যদি জনতা সহায়তা করে, আল্লাহও যদি ভাগ্যে রাখে, ইনশাআল্লাহ আমরা হয়তো একটা চমক দেখবো। 17-18 বছর ধরে ভোট দেয় না হাসিনা, যতদিন কেন্দ্রে গেলে ভোট বলো হয়ে গেছে গা। নির্বাচনে ভোট দিবেন তো? অবশ্যই দিব। আচ্ছা, এবার কেমন মানুষকে আপনি চান প্রার্থী হিসেবে, সংসদ সদস্য? ভালো লোক চাইতেছি, যে যার দ্বারা দেশ সুন্দরভাবে চলে এমন লোক চাইতেছি। এখন পরীক্ষা নিরীক্ষা করতেছেন তো? হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা করতেছি, কারণ ভোট তো দিছি, এবার কিন্তু ভালো লোক চাই দিব। যান ভোট দেন। ভোট দেই মানে এবার কি দিবেন? এইবার কোন আশা কোন দিয়াল করতে পারি না। কিন্তু ভোটটা তো দেওয়া উচিত গিয়ে, আপনি তো এই দেশের নাগরিক। কারে আপনার কাছে ভোট চায় না মানুষ? চায় না, কারে ভোট দিতাম? আপনি দেখবেন যে কে আপনার জন্য ভালো করবে, দেশটাকে কে ভালো কাজ করতে পারবে, এটা পরীক্ষা করবেন। আপনার হাতে পরীক্ষার দায়িত্ব, বুঝছেন? দিবেন তো ভোটটা? আচ্ছা, কি জিনিসটা আপনি বেশি দেখছেন যে যাকে ভোট দিবেন তার মধ্যে কি কি গুণ থাকা উচিত, বা তার থেকে কি প্রত্যাশা? আসলে আমরা 1952 দেখেছি, 71 দেখেছি, 91 দেখেছি, 24ও দেখেছি। তা আমার ক্ষুদ্র জ্ঞানে বিশ্লেষণ করে আমি দেখেছি যে আসলে আমাদের দেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে একজন ভালো প্রশাসক দরকার। সেই প্রেক্ষিতে এই যে সালগুলি যে আমি বিশ্লেষণ করে বললাম, সেখানে আমি তেমন কাউকে পাইনি। তাহলে আপনি কি অভিজ্ঞ মানুষকে বেশি প্রায়োরিটি দিচ্ছেন? অভিজ্ঞতা, শিক্ষা এগুলি অবশ্যই প্রায়োরিটি পাবে, কারণ যাকে তাকে ভোট দিয়ে আমরা সংসদে বসাইলে তো সে দেশ চালাতে পারবে না। অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন আছে। সামির আমারে চিনতে পারতেছে না। ওর জন্মের সময় আমি দুবাই থেকে আসতে পারি না, কিন্তু ট্যাপ ট্যাপ সেন্ডে আমার টাকা ঠিকই চলে আসছে। কে বলছে শুধু মানুষই পরিবার হয়? ট্যাপ ট্যাপ সেন্ডও এখন আমার পরিবারের অংশ। ট্যাপ ট্যাপ সেন্ডে দেশে টাকা পাঠানো সত্যিই সহজ। এতে কোনো ফি বা হিডেন চার্জ নেই, আর সাথে অবিশ্বাস্য এক্সচেঞ্জ রেট তো আছেই। শ্রমজীবী মানুষ একটা পরিবর্তন চায়। এখন আমরা আমাদের বক্তব্যে বলি যে আসলে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনে নিশ্চিত করবে আসলে কারা আগামী দিনে ক্ষমতায় যাবে। শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ ভোট দিল, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সেটা যদি পরিবর্তন করে দেয়, সেটা আসলে কোনো শ্রমজীবী মানুষের সেই ভয় কি আপনারা? হ্যাঁ, সেই ভয় আছে। কারণ বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ওনাদের যে কাজকর্ম, ওনাদের যে বক্তব্য, এটা নানাভাবে প্রশ্নবিদ্ধ করছে। ইলেকশন কমিশনও যেমন এখন নিরপেক্ষ নয়, আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ওনারাও নিরপেক্ষ নয়। ওনারা আইন শৃঙ্খলা বাহিনীকে একটা দলের জন্য আমার ধারণা নির্ধারিত করে রেখেছে, এবং নির্বাচন কমিশন ওনাদের যে অ্যাক্টিভিটিস, এটাও নিরপেক্ষ নয়। ওনারা কোন দলের জন্য সেই অভিযোগে করবেন সরাসরি? সেটা আপনারা নিশ্চয়ই ভালো জানেন। এটা এখন ওপেন, যারা মব সৃষ্টি করে, যারা এই ধরেন 24-এর নিজেরাই এটা দাবিদার, আসলে 24-এর দাবিদার কিন্তু এই দেশের সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী, মধ্যবিত্ত প্রত্যেকটি দলের এই 24-এর গণঅভ্যুত্থানের জন্য সবাই দাবিদার, কিন্তু একটা গোষ্ঠী নিজেরাই শুধু দাবি করে তারা এই 24-এর কৃতিত্ব তাদের। বামধারা তো বাংলাদেশে অত জনপ্রিয় না। আপনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী এবং আপনারা বলছেন বাম গণতান্ত্রিক সরকার করতে আপনাকে ভোট দেবে। কেমন সাড়া পাচ্ছেন? মানুষ কি বুঝছে আপনি কি বলতে চাচ্ছেন তাদের? আপনারা নিশ্চয়ই জানেন, আমরা সবসময় গরিব মেহনতি মানুষের যে নিত্যদিনের যে প্রয়োজন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, তার প্রতিদিনের খাদ্য নিশ্চিত করার জন্য আমরা রাজপথে থাকি। মানুষ বামপন্থীদেরকে চেনে। বামপন্থা অবশ্যই জনপ্রিয়, কিন্তু আমার যারা শাসক গোষ্ঠী আছে, এই যে পুঁজিবাদী ব্যবস্থা এমন সিস্টেম তৈরি করে রেখেছে, এই শ্রমজীবী মানুষ তার জীবন চালাতে গিয়ে এতটাই ব্যস্ত থাকতে হয়, তাদেরকে রাজনীতি ভাবার আর সুযোগ দেয় না। এলাকায় মধ্যবিত্ত শ্রেণীর ভোট বেশি। ধরেন আপনি এখানে 70% হলো মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তদের। এলিট শ্রেণী খুবই কম, হয়তো 10-12% হতে পারে। তো এই আমরা চাই, কারণ আজকে যারা এখানে হকারি করছে, সে হয়তো গিয়ে ঢাকা 7 আসনে ঘুমাচ্ছে, কারণ এখানে হয়তো বাড়ি ভাড়া বেশি। তা আমরা চাই এই যে
পরিবর্তনটা এমনভাবে হোক যেখানে এখানে সকল শ্রেণী পেশার মানুষ এখানে থাকতে পারে। রুহিন হোসেন প্রিন্স, আপনাকে সাথে পেয়েছি। আপনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন এবং প্রার্থীর জন্য আপনি রাস্তায় কাস্তের স্লোগান তুলেছেন। কি মনে হচ্ছে এই এলাকায় কতটুকু সম্ভাবনা আছে? কারণ আলটিমেটলি তো ভোটে জেতার জন্য জনপ্রিয়তা খুব গুরুত্বপূর্ণ। না, ভোটে জেতার জন্য জনপ্রিয়তা বাংলাদেশে গুরুত্বপূর্ণ না, বা যে নীতিতে চলি নীতিটা এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ না। কারণ বাংলাদেশে দীর্ঘদিন ধরে দ্বিদলীয় রাজনীতির যে ধারা, তারা কিন্তু দেশি বিদেশি যারা এটাকে পরিচালনা করে তাদের মাথায় একটা জিনিস আছে, ক্ষমতায় যে থাকবে সেও যাতে লোক যাতে হয়, বিরোধী দল যাতে যে থাকবে সেও তাদের লোক হয়। এই কারণে তারা এমনভাবে জিনিসটাকে তৈরি করতে চায় যাতে করে ব্যবস্থার যাতে আমরা পরিবর্তন না করতে পারি। সুতরাং ব্যবস্থার পরিবর্তন না করতে যাতে পারি, এইটা তাদের যেহেতু মূল ষড়যন্ত্র, যার জন্য দেখবেন একটা পার্লামেন্ট নির্বাচন, এটা তো মূল আলোচনা হওয়া উচিত যে পার্লামেন্টে গেলে আমরা কে কোন ধরনের আইন প্রণয়ন করব, কিন্তু এখনো পর্যন্ত সেটা কিন্তু আলোচনায় আমরা আনতে পারলাম না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে প্রার্থী তার গরিব মেহনতি মানুষ, সাধারণ মানুষের জন্য সে অতীত দিনে কী করেছে, আগামীতে কি করতে চায়, এখনও দেখবেন সেই আলোচনা আসে না। আমাদের নির্বাচন এখনও বন্দী মার্কার কাছে, এখনও বন্দী টাকার কাছে, এখনও বন্দী পেশি শক্তির কাছে, এখনও বন্দী ভয়ের রাজত্বের কাছে, এখনও বন্দী সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচারণার কাছে, এখনও বন্দী প্রশাসনিক কারসাজির কাছে। সুতরাং আমরা এইবারের লড়াইটা প্রকৃতপক্ষে আমাদের গণতন্ত্রের পথে যাত্রা। সুতরাং এই যাত্রায় আমরা মনে করি প্রথমে মানুষ ভোট কেন্দ্রে আসুক, কোনো ষড়যন্ত্র যাতে প্রশ্রয় না পায়, জনগণ যাকে ভোট দেবে সে যাতে বিজয়ী হয় এবং গণতন্ত্রের পথে যাতে হাঁটতে পারি, এবং আমাদেরকে প্রচার মাধ্যম যদি সহায়তা করে তাহলে অবশ্যই বামপন্থী গণতান্ত্রিক শক্তির পক্ষে জনগণের অবস্থান থাকবে বলে আমি প্রত্যাশা করি। সারা বাংলাদেশে যাতে কৃষক, ক্ষেতমজুর, গরিব মেহনতি মানুষ তার অধিকার থেকে বঞ্চিত না হয়, প্রত্যেকটা মানুষের যাতে চিকিৎসার ব্যবস্থা পায়, শিক্ষার ব্যবস্থা পায়, খাদ্য যাতে তার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এই ধরনের মানুষ আমি চাই। কেমন মানুষকে ভোট দিতে চান, কি চান আপনারা তাদের কাছে? এই দেশে যে একটা 24শে আন্দোলন হইল, শ্রমিক জনতা কি লিয়ে নাম ছিল যে বৈষম্য সমাজ চাই। বৈষম্য কোথায় দূর হয়েছে? দূর করতে পারছে কেউ? একমাত্র কমিউনিস্ট পার্টি ছাড়া কোনোদিন বৈষম্য দূর হয় না। ইতিহাস নাই, ইতিহাস তাই বলে বামপন্থী ক্ষমতা এলে বৈষম্য দূর হয়, কোনো ডানপন্থী দ্বারায় কোনোদিন বৈষম্য দূর হয় না। প্রতিশ্রুতি ভঙ্গের অনেক ইতিহাস থাকলেও বাংলাদেশের মানুষ এখনো পরিবর্তন চায়, এখনো আশা করে তাদের ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন তিনি পরিবর্তন নিয়ে আসবেন তাদের জীবন ব্যবস্থা, নিরাপত্তা, তাদের ভালো থাকা নিয়ে। সেই কথাই শুনছিলাম ঢাকা 8-এর বাসিন্দা এবং প্রতিশ্রুতি শুনছিলাম যারা প্রার্থী হয়েছেন তাদের কাছ থেকে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনাদেরকে সাথে নিয়ে, চ্যানেল আইয়ের চোখকে সাথে নিয়ে আমরা হাজির হব টিপটপ প্রেজেন্ট উইন্ড অফ বাংলাদেশ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো বিদায়।